তিরুপতি বালাজি মন্দির, বালাজির দর্শন পাবে, তার মধ্যে যে লাইটটা পড়ছে বিষ্ণু তিলক। আমাদের যে মায়ের এই মূর্তি দেখছেন গত 55 বছর ধরে কিন্তু এই সেম। উৎসব শেষেও উৎসবের রেশ থেকে যায়, তার কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শেষ হলেই ঋষরাজ জগদ্ধাত্রী পুজো সেটা শুরু হয়। শুধুমাত্র হুগলি জেলা নয়, কলকাতা থেকেও বিভিন্ন জেলা স্তর থেকেও মানুষজন এসে থাকেন ঋষরাতে। এই মুহূর্তে রয়েছে ঋষরার চারবাতি ইয়ং স্টাফ ক্লাবের যে পুজো তার সামনে। এটা হলো তিরুপতি বালাজি মন্দির, আর তিরুপতি বালাজি মন্দিরেই মা জগদ্ধাত্রীর আরাধনা এবছর করছেন চারবাতি ইয়ং স্টাফ, যেটা ঋষরা স্টেশন থেকে পায়ে হেঁটে ওই 2 থেকে 3 মিনিট দূরত্বে অবস্থিত। এই মোড়টার নাম হলো চারবাতি মোড়, আর এই মোড়েই, এই রাস্তার ওপরেই দেখো একটা ছোট্ট জায়গা, সেই জায়গার মধ্যেই এত সুন্দর মণ্ডপ আমাদেরকে উপহার দিয়ে চলেছেন এই চারবাতি ইয়ং স্টাফ। এই তিরুপতি বালাজি মন্দিরের বাইরেটা এতটাই সুন্দর লাগছে, লাইটটা কিন্তু দারুণ লাগছে বেশি। সব মণ্ডপের প্রবেশ পথ আলাদা এবং এক্সিট পথ আলাদা, একদম এখান থেকেই প্রবেশ করতে হবে। এবং সামনেই মানে তিরুপতি বালাজির যে তিলক আমরা দেখে এসেছি, সেই তিলক কিন্তু রয়েছে এবং দুদিকেই যে ঠাকুর রয়েছেন। এবং শুধুমাত্র দুই দিকে নয়, ওপরের অংশগুলোতেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবী এখানে রাখা হয়েছে। ওপরে যতদূর তুমি যাবে ততদূর টোটাল এই মণ্ডপ ঘিরেই এই বিভিন্ন যে দেবদেবী, সেই দেবদেবীর মূর্তি বিরাজ করছে। এবং যে লাইটটা তো পড়ছে, এবং এই লাইটের যে সাদা কালারটা রয়েছে একদম ঘিয়ে কালার, তার মধ্যে যে লাইটটা পড়ছে তার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, মণ্ডপের হাইটটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তুমি দেখো এখানে একটা 3 তলা বাড়ি রয়েছে, মানে 4 তলা বাড়ির সমান হাইট এই মণ্ডপ, বেশ অনেকটাই বড় এই মণ্ডপের হাইট হয়েছে। বাইরের পোর্শনটা সত্যি সুন্দরভাবে সাজানো। এবার ভিতরের পোর্শনটাতে আমি ধীরে ধীরে যাবো। আমি একটুখানি টপ যে পোর্শনটা সেটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এগুলো ফোমের কাজ করা হয়েছে টোটাল এই মণ্ডপ জুড়েই, ফোমের কাজ একদম। যেহেতু মোড়ের মাথার পুজো, এই জায়গাটাতে একটা ক্রাউড, সে ক্রাউডটা সবসময়ের জন্যই বজায় থাকে। আর মানুষজন যখনই এখান থেকে যাচ্ছেন তখনই কিন্তু দর্শন করছেন এই মাতৃ মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। আমি যদি এই মণ্ডপটা সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি একদম সামনে থেকে, তাহলে দেখতে কিছুটা ঠিক এরকমটা লাগছে। একটু কাছ থেকে দেখাই, এই ঠাকুরকে একটুখানি কাছ থেকে দেখাই। দেখো খুব ডিটেল কিন্তু ব্যাপারগুলো, কাজগুলো যে করা হয়েছে এখানে। তুমি একদম প্রথমেই এই বালাজির দর্শন পাবে, তারপর কিন্তু প্রবেশ করবে মণ্ডপের ভিতরের অংশে। প্রচুর দর্শনার্থী তারা কিন্তু আসছেন, প্রবেশ করছেন। আমরা জানি যে ঋষরার এই পুজোটা যেহেতু চন্দননগরের রেশ কেটে যাওয়ার পরেও এই যে পুজোর রেশটা থেকে যায়, তাই জন্য মানুষজন এসে থাকেন এই ঋষরাতে ঠাকুর দেখতে। আর এই কর্নার থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে, মানে ওদিক থেকে দেখালাম, আর এদিক থেকে দেখানোর চেষ্টা করছি। এদিক থেকে কিন্তু বেশ ভালো লাগছে, যেহেতু এখন সেন্টারে লাইটটা পড়েছে, ঘুরছে বিষয়টা পুরোপুরি। এই হলো ইনার পোর্শন, পুরোটাই কিন্তু এরকম মানে গোল্ডেন কালারে পুরোপুরি সেজে উঠেছে। মায়ের প্রতিমা তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু একটুখানি তার আগে এই চারপাশের যে পরিবেশটা সেটার একটুখানি দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এই তিলক, যে বিষ্ণু তিলক, সে বিষ্ণু তিলক রয়েছে। এবং এখানেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবী, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সেই মূর্তিগুলো চারপাশের এই দেওয়ালের অংশটাতে রাখা। একদম টপে 5টি ঝাড়, একদম চারদিকে 4টি ঝাড় এবং মাঝখানে একটি বড় আকৃতির যে ঝাড় রয়েছে। এবং এই পাশটাতেও ঠিক সেমভাবে এভাবেই সাজানো হয়েছে। ভিতরের পোর্শনটাও এভাবে পুরোপুরি ফোমের দ্বারা নির্মিত। এবার আমি এই ফ্রেম থেকে দেখানোর চেষ্টা করছি মা জগদ্ধাত্রীকে এবং এই টোটাল মণ্ডপের ভিতরের পার্টটা অসাধারণ সুন্দর এখানে কিন্তু তৈরি করা হয়েছে। মায়ের প্রতিমা দেখো তোমরা, মানে এই মাকে রানীমা বলা হয়। একদম রানীর সাজেই মা এখানে সেজে উঠেছেন, সোনা রূপোর সাজে। এই মণ্ডপের ভিতরকার এই যে অংশগুলো, মানে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে যদি ডিটেলে। দেখো এই ব্যাপারগুলো কতটা ডিটেলভাবে তৈরি করা হয়েছে, মানে এই যে মানে স্তম্ভর মধ্যে এই যে অংশগুলো রয়েছে, এই পাশটাতে পুরোপুরি লাইট সেট করে দেওয়া। আমার তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, আর লাইটের পুরোপুরি খেলছে বিষয়টা। ইতিমধ্যেই ঠাকুরমশাই চলে এসেছেন, পুজোর যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু সাজাচ্ছেন এবং পুজো শুরু করে দেবেন। এবং এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, মায়ের সাথে সাথে কিন্তু এখানে সিংহ খুব হিংস্র রূপে
খুব সুন্দরভাবে সেজে উঠেছেন এবং সাজটা দেখো একটুখানি অন্য রকমের সাজ কিন্তু মানে আমি চন্দননগরে হ্যাঁ চন্দননগর স্টাইলের তো কিছুটা তুমি লক্ষ্য করতে পারবে এখানে, কিন্তু একটা মানে রঙিন ব্যাপার সেটা কিন্তু এখানে রয়েছে। তার কারণটা আমি তোমাদেরকে বলি, পিছনের এই যে চালচিত্রের অংশটা, সেই অংশটাতে দেখতে পাচ্ছি দুদিকে দুটি ময়ূর রয়েছে, এই যে ময়ূর রয়েছে এবং অনেকগুলো কালার এখানে দেখা যাচ্ছে। এই রানীমার যে মূর্তি, সেই মূর্তিটা তো এতটাই সুন্দর মানে সত্যি চোখ ফেরানো যায় না। এবং মাথার মুকুটটা দেখো, এই যে মুকুটের যে অংশটা, এটা কিন্তু মায়ের এই চুলের ওপরের অংশটা থেকে মানে যে সোনার মুকুট রয়েছে এবং তার ওপরেই এই যে পোর্শনটা, এটা কিন্তু অনেক দূর অবধি বিস্তৃত বলা চলে সেটা, ঠিক আছে। এবং এই চাঁদমালা থেকে শুরু করে মায়ের অস্ত্র সবটাই এতটাই সুন্দর লাগছে দেখতে এবং টোটাল এই ব্যাপারটা মন্ত্র উচ্চারণ করছেন ঠাকুরমশাই। আর এই ব্যাপারটা ভীষণই মানে আবেগ ঘন মুহূর্ত, তার কারণ যে মন্ত্র আমরা শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আমরা অষ্টমীর দিনকারে অঞ্জলি দিই, অষ্টমীর দিনের অঞ্জলির কথা যে মানে মন্ত্র যে উচ্চারণ আমরা করি সেগুলোই আবারও যেন ফিরে চলে আসে, মানে দুর্গাপুজোর সেই ব্যাপারটা আবারও যেন ফিরে চলে আসে। দেখো মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি, কতটা সুন্দর। শুরু হয়ে গেল এখানে নমস্কার, আমি চারবাতি ইয়ং স্টাফ রানীমা আমাদের পুজোর নাম, চারবাতি ইয়ং স্টাফ ঋষরাত থেকে বলছি। আর আমরা সবাই এখানকার মেম্বার। আমাদের পুজো এবছর 55তম বর্ষে পৌঁছলো। আমাদের বেসিক্যালি যেটা ব্যাপার হচ্ছে, আমাদের এখানে সেরকম যেহেতু রাস্তার ওপরে একদম পুজোটা, সেরকম বড় মণ্ডপ আমাদের কোনো বছরই করা যায় না। প্রশাসনের দিক থেকে কিছু অব্লিগেশনস আছে সেই জন্যে। কিন্তু আমাদের যে মায়ের এই মূর্তি দেখছেন, গত 55 বছর ধরে কিন্তু এই সেম এক ধরনের, হয়তো সাজে একটু কোনো বছর লাল নীল হচ্ছে, কোনো বছর সাদা হচ্ছে, কোনো বছর গোল্ডেন কালারের হচ্ছে, মানে একদম সাবেকি ব্যাপার, একদম সাবেকি ব্যাপার। এই মায়ের সেম মূর্তি প্রত্যেক বছর আমাদের হয়, আর এটার জন্যই আমাদের প্রসিদ্ধ। এটা কে তৈরি করেন মূর্তি? আচ্ছা, এই এলাকারই মানুষজন চন্দননগরে, কিন্তু ঠাকুরের মায়ের প্রতিমা এখানেই তৈরি হয়। মায়ের সারা বছরে কাঠামো আছে, হ্যাঁ, এখানেই রাখা থাকে। মানে ঋষরার পুজো, আপনাদের এই পুজোটা কতদিন থাকে এখানে? আমাদের এমনিতে 4 দিন আর পঞ্চম দিনে বিসর্জন, কিন্তু এবছর প্রশাসন থেকে একদিন, যেমন চন্দননগরেও বাড়িয়েছে, আমাদের ঋষরাতেও একদিন পুজো এক্সটেনশন দিয়েছে। তো এবছর টোটাল 6 দিনের পুজো, আর মঙ্গলবার 4 তারিখ শোভাযাত্রা সহকারে বিসর্জন হবে। মানে চন্দননগরের পরে তো মানুষজন আপনাদের এখানে আসে? হ্যাঁ, অ্যাকচুয়ালি নিয়মটা যেটা হচ্ছে, আপনিও হয়তো দেখেছেন, চন্দননগরে মেন পুজোটা কিন্তু হয়, যেমন কৃষ্ণনগরে মেন পুজো হচ্ছে শুধু নবমীর পুজো। আমাদের কিন্তু ঋষরায় সমস্ত জায়গাতেই শুধু নবমীরই পুজো হয়। নবমীর মানে 4 প্রহরে 4টে পুজো হবে। আর সমস্ত যেরকম আচার বিচার সেসব মা মাসি মানে এখানকার মহিলারা যারা আছেন তারা দেখেন, আর নিষ্ঠা সহকারে পুজো হয় মায়ের। রানীমা কেন বলা হয় রানীমা? দেখুন, মানে এই মূর্তি মানে আমাদের এই ট্র্যাডিশনটা আমরা মেনে চলেছি। আর এই পেছনেই আমাদের শেতলা মায়ের মন্দির, হ্যাঁ, এটা আমাদের ছেলেরাই সমস্ত খুব জাগ্রত। তো ওই একই মানে ট্র্যাডিশন ধরে মানে নিজের থেকেই এসছে রানীমাটা, হ্যাঁ, সেই নামেই পরিচিত। হ্যাঁ, সেই নামেই পরিচিত আমরা।
কি চারবাতি মানে রানীমার পুজো। এবারের প্যান্ডেলের কি মানে এবছর প্যান্ডেলটা হয়েছে আমাদের তিরুপতি বালাজি মন্দিরের আদলে করা হয়েছে। তার মানে এই কতদিন অবধি মানুষ আসতে পারবেন? মানে সোমবার রাত্রির অবধি, সোমবার মোটামুটি রাত্রির অবধি, সারা রাত্রিরেই লোক ঠাকুর দেখছে এখন। হ্যাঁ, পুজোটা শুরুটা কিভাবে হয়েছিল তুমি জানতে চাই? পুজোটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 55 বছর আগে, সেই সময় আমি নিজে জন্ম নিইনি, তো মানে সেই হ্যাঁ সিনিয়র্সরা এখন তো আর মানে অনেকে হয়তো এই দুনিয়াতেই নিয়ে, আর যারা আছেন তারা হয়তো এই হ্যাঁ বয়স হয়ে গেছে, এখন আর আসতে পারে না। আপনি একটু রুটটা বলে দিন কিভাবে মানুষজন আসবেন, বাস রুট এবং ট্রেন রুট। বাস রুট রিক্সা স্টেশন থেকে নেবে, মানে গঙ্গাঘাটের দিকে যে রাস্তাটা এনকে ব্যানার্জি স্ট্রিট ধরে সোজা আসলে পরেই মানে 3 মিনিট থেকে 4 মিনিট হাঁটা পথে নিয়ারেস্ট চারবাতি। এই চারবাতির মোড় হচ্ছে মানে রিক্সার নাম করা জায়গা। আর ট্রেনে আসলে তো রিক্সা স্টেশন। হ্যাঁ, আর খেয়াঘাট কিংবা জিটি রোড ধরে এলে পরে সোজা এই সোজা রাস্তায় আপনি যে হেঁটে এলেন এখান থেকে। হ্যাঁ, আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে? আপনারা আসুন, আমরা আশা করি আমাদের যে রানী মায়ের মূর্তি আর আমাদের যে মণ্ডপ ভালো লাগবে। আর 4 তারিখও আসবেন। 4 তারিখে আমাদের শোভাযাত্রা সহকারে বিসর্জন অ্যারাউন্ড 6:45 আমরা চালু করব। আর হোল নাইটই এখানে বিসর্জনের যে প্রোগ্রামটা হয়, মানে নানান জায়গার থেকে বাজনা আসে, নানান ধরনের কালচারাল গ্রুপ আসে, ডান্স গ্রুপ আসে, এরা সবাই আসে রাস্তার উপরে। মোটামুটি দুপুরবেলা 1টা-2টোর থেকে আমাদের বিসর্জন চালু হয়। যাদের পারমিশন থাকে না তারা সকালবেলার দিকে বিসর্জন দেয়, আর যাদের পারমিশন থাকে, এবছর যেমন 34খানা পুজোকে প্রশাসন থেকে পারমিশন দিয়েছে, তাদের ভেতর আমরাও একজন আছি। তো তারা 6:30 থেকে চালু করে বিসর্জন দেওয়া, আর ভোরবেলা ওই 6টা-7টা অবধি বিসর্জন হবে। প্রশ্ন একটা করবো, যেটা হচ্ছে হুগলি জেলার চন্দননগরে তো পুজো হয়, হ্যাঁ, রিষড়াতেও ভালো পুজো হয়। ধীরে ধীরে রিষড়ার পুজোটা কোথায় পৌঁছাচ্ছে, একজন মেম্বার হয়ে কি বলবেন? রিষড়ার পুজোটা দেখুন, মানে রিষড়ার আশেপাশের লোকেদের কাছে খুবই ফেমাস, কিন্তু মানে যেমন চন্দননগরের পুজো হয়তো কলকাতার থেকে দেখতে আসে লোকে, আমরা অতটা এখনো অবধি হাইলাইটেড হয়নি। কেন কি, আমাদের যেমন এখানে একটা প্রবলেম হচ্ছে রাস্তাগুলো খুব ছোট, প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যেমন চন্দননগরে ফাইন্যান্সটা ওরা হচ্ছে বিশাল পরিমাণে পায়, মানে যেসব কর্পোরেটস যারা ব্যানার কিংবা এইসব হোর্ডিংগুলো দেয়, চন্দননগর প্রচণ্ড পরিমাণে পায়। আমরা সেই জায়গায় অনেক পিছিয়ে চন্দননগরের থেকে। আমাদের এখানেও সেন্ট্রাল কমিটি আছে, চন্দননগরেও সেন্ট্রাল কমিটি আছে, খুবই অর্গানাইজড ব্যাপার, কিন্তু মানে আমরা এখনও অনেকটা পিছিয়ে চন্দননগরের থেকে। কিন্তু আশা করছি আপনাদের সবার যদি সহযোগিতা থাকে, মানে হয়তো নেক্সট ইয়ার আরও ভালো করতে পারবো। হ্যাঁ, এটাই আমাদের আশা। অসংখ্য ধন্যবাদ সকলকে, অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। একটা অপরূপ সুন্দর মণ্ডপ দেখালাম, একটা অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা মানে রানীমার দর্শন করালাম, রিষড়ার রানীমার দর্শন করালাম। অবশ্যই চলে আসো, মানে রিষড়ার পুজো যেহেতু থাকে বেশ কিছুদিন, অবশ্যই চলে আসো এই পুজোটা দেখতে, চারবাতি ইয়ং স্টাফের এই পুজোটা দেখতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।